আইপ্যাক ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির অলিন্দেও এই নিয়ে চর্চা শুরু হয়েছে। এদিকে আইপ্যাক দপ্তরে এবং লাউডেন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল। ইডির তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে যান এবং ফাইল নথিপত্র বের করে আনেন। পাল্টা তদন্তে বাধার অভিযোগ তুলে ইডিও হাইকোর্টে মামলা করে। শুক্রবার বেলা 2:30 থেকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে আদালত চত্বরে সকাল থেকেই বাড়ছিল ভিড়। মামলা শুনতে এজলাসে আসেন খোদ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুপুর 2টোর পরে এজলাসে পৌঁছন বিচারপতি, কিন্তু ভিড়ের কারণে তিনি শুনানি শুরুই করতে পারেননি। এজলাস খালি করার জন্য ইন্টার্ন আইনজীবীদের বেরিয়ে যাওয়ার নির্দেশও দেন বিচারপতি। 5 মিনিট সময়ও দিয়েছিলেন, কিন্তু কারা থাকবেন কারা বেরোবেন তা নিয়ে বচসা শুরু হয় আইনজীবীদের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় বলে খবর। এরপরেই বিরক্ত হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। শুধু তাই নয়, 14ই জানুয়ারি পর্যন্ত আইপ্যাক সংক্রান্ত দুটি মামলার শুনানি মুলতবি করে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে যখন এই গুরুত্বপূর্ণ মামলাটা হাইকোর্টে হওয়ার কথা, শুনানি হওয়ার কথা, সেই সময় ইন্টার্ন আইনজীবীরা তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন এবং বিচারপতি ঘোষ তিনি বারবার করে আবেদন করছিলেন, অনুরোধ করছিলেন যাদের দরকার নেই তারা যেন বেরিয়ে যান। ইন্টার্ন আইনজীবীদেরও বলছিলেন তারা যেন বেরিয়ে যান, তারা যেন এজলাস খালি করেন। কিন্তু কে কার কথা শোনে? এ প্রসঙ্গে আমার প্রতিনিধি মানস নস্কর তার প্রতিবেদনে কি জানাচ্ছে শুনুন। কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত দুর্নীতির মামলায় তল্লাশি চালাতে গিয়ে ইডির আধিকারিকরা গতকাল বাধাপ্রাপ্ত হয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে বাধা দিয়েছে, এরকম অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তড়িঘড়ি ইডি। সেই মামলা আজকে বেলা 2:30-এর সময় শুনানির জন্য নির্ধারিত করেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ, কিন্তু 2:30-এর সময় এজলাসে চরম বিশৃঙ্খলার জন্য মামলা না শুনেই বিচারপতি এজলাস ছেড়ে উঠে গেলেন এবং তিনি মামলা শুনবেন না বলে আজকে জানিয়েছেন আগামী 14ই জানুয়ারি ফের এই মামলা তিনি শুনানি করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত আজকে সকালেই গতকালকে ইডির পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, পাশাপাশি আইপ্যাক তাদের পক্ষ থেকেও আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করা হয়। পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয়, যেখানে তারা দাবি জানিয়েছে যে তাদের বিভিন্ন গোপনীয় নথি, সেই সমস্ত নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে ইডি। অবিলম্বে এই তল্লাশি অভিযানের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। অন্যদিকে ইডির পক্ষ থেকে গতকালকের ঘটনার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্তের আদেশ দিক আদালত বলে আর্জি জানানো হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ গতকাল ইডিকে জানিয়েছিল যে আজকে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানাতে। ইডির পক্ষ থেকে সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করা হয় এবং বিচারপতি জানান বেলা 2:30-এর সময় সব মামলা তিনি একসাথে শুনানি করবেন। বেলা 2টো বাজার আগেই দেখা যায় যে কলকাতা হাইকোর্টের 5 নম্বর কক্ষ বা 5 নম্বর এজলাস, এমনিতেই ছোট এজলাস, সেখানে এত ভিড় হতে শুরু করে যে একেবারে 3 ধরনের জায়গা সেখানে ছিল না এবং কন্টিনিউ বলা যায় যে অনবরত আইনজীবীরা এবং অন্যান্য বিভিন্ন পক্ষের লোকজন তারা সেখানে চেঁচামেচি করতে শুরু করে এবং কথা বলা বলি শুরু হয়। বিচারপতি প্রথমে হুঁশিয়ারি দেন, বেলা 2টোর পর তিনি এজলাসে আসার পর প্রথমে হুঁশিয়ারি দেন যে এরকম যদি চেঁচামেচি হয় এবং অশান্ত থাকে এজলাস তাহলে তিনি কিন্তু মামলা শুনবেন না, হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি বলেন যারা এই মামলার সঙ্গে যুক্ত নন তারা এজলাস থেকে বেরিয়ে যাক। তা সত্ত্বেও চেঁচামেচি অব্যাহত থাকে। এরপর তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও মাইক নিয়ে রীতিমতো সবার উদ্দেশ্যে আর্জি জানান যে তারা যাদের এই মামলার সঙ্গে যারা যুক্ত নয়, যাদের কাজ নেই, তারা যেন এজলাস থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপরেও এজলাস শান্ত না হওয়া, এজলাসে বলা যায় যে বিশৃঙ্খল পরিস্থিতি বজায় থাকায় বিচারপতি রাগান্বিত হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং তিনি জানিয়ে দিয়েছেন কোর্ট অফিসার মারফত আগামী 14ই জানুয়ারি ফের এই মামলা তিনি শুনানি করবেন। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে ইডির পক্ষ থেকে কি তাহলে ডিভিশন বেঞ্চে যাওয়া হবে, কিন্তু
বা ইডি আইনজীবীদের সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ এই মামলার শুনানিই করেনি এবং কোনো নির্দেশই দেয়নি, ফলে ডিভিশন বেঞ্চে যাওয়া আইনসঙ্গত কতটা সেই নিয়ে তারা সন্দিহান এবং সেই বিষয়ে তারা আলোচনা করছে। ইতিমধ্যেই আরেকটা পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইডির পক্ষ থেকে হয়তো জরুরি ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো হতে পারে, যদিও এখনো পর্যন্ত যা খবর তাতে ইডির পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে সেরকম কোনো আর্জি এখনো জানানো হয়নি। আগামীতে জানানো হতে পারে বলে আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত আমরা জানি যে কয়লা কেলেঙ্কারির কয়লা দুর্নীতির মামলায় বা সম্প্রতি দিল্লি এবং কলকাতা মিলিয়ে ইডি আধিকারিকরা 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তার মধ্যেই গতকাল ইডি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক তাদের সেই সংস্থার কর্ণধার যিনি, তার পার্ক স্ট্রিটের বাড়িতে প্রথমে সকালবেলা হানা দিয়েছিল, এরপর তার সল্টলেকের অফিসেও হানা দেয়। কিন্তু যে সময় তারা তল্লাশি অভিযান চালাচ্ছিল সেই সময় রাজ্য পুলিশ সেখানে গিয়ে জানায় যে ইতিমধ্যেই বেআইনিভাবে একজনের বাড়িতে প্রবেশ করা হয়েছে, এই মর্মে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাকে নিয়ে সেখানে যান এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস জোর করে হাতিয়ে নেন বলে ইডির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। যে ইলেকট্রনিক ডিভাইসগুলো পাবলিক মানি লন্ডারিং অ্যাক্টে, যেগুলো তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে। সেই জন্য ইডির পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে এই ঘটনা সিবিআই তদন্ত হোক এবং অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নথি হাতিয়ে নিয়ে গেছেন সেগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হোক, সিএফএসএল এ পাঠানো হোক সেগুলো, একই সঙ্গে সংবাদ মাধ্যমে যে সমস্ত ছবি ক্যামেরা বন্দী হয়েছে সেগুলো প্রিজার্ভ করার নির্দেশ দিক আদালত। আপাতত আজকে এজলাসে চরম বিশৃঙ্খলার জন্য বিচারপতি এই মামলা শোনেননি। আগামী 14ই জানুয়ারি তিনি শুনবেন বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ফের এই মামলা কলকাতা হাইকোর্টে আগামীকাল বা আজকে ফের শুনানি হতে পারে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি কি হবে? 14ই জানুয়ারি পর্যন্ত কি অপেক্ষা করতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু এবারে ঘোরাফেরা করছে। কিন্তু এর থেকেও আরো একটা বড় প্রশ্ন, আদালতে যখন এই মামলা, এই আইপ্যাকে ইডির হানা সংক্রান্ত দুটি মামলা শুনানি একযোগে শোনার কথা ছিল, তাহলে সেই সময় বিচারপতির এজলাসে কারা এই ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল? কোথাও কি এই শুনানিকে পিছিয়ে দেওয়ার, ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত ছিল এটা? এই বিষয়টাও কিন্তু জনতাকে, সাধারণ মানুষকে, বাংলার মানুষকে কিন্তু ভাবাচ্ছে। আপনারা কি মনে করছেন? আপনারাও কি ঠিক একই জিনিস মনে করছেন? আপনাদের মাথায়ও কি সেই ভাবনা? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।